এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা, এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ব্যবস্থাপনায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত 14 মার্চ 2021 রবিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখার ব্যবস্থাপনায় শ্রীরামপুর IMA ভবনে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিভিন্ন পেশায় যুক্ত গুণী মহিলাদের সম্মান জ্ঞাপন এবং আমন্ত্রিত শান্তিনিকেতনের শিল্পীদের সহযোগিতায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন শান্তিনিকেতনের বিশিষ্ট মণিপুরী নৃত্য শিক্ষক সহকারী অধ্যাপক ডক্টর সুমিত বসু। অনুষ্ঠানটি সম্পূর্ণ করোনা স্বাস্থ্যবিধি মেনেই পালন করা হয়। একটা ছন্দ আছে, যে ছন্দটা কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা পাই না। কয়েকটি গান রবীন্দ্রনাথ রচনা করেছেন সরাসরি, যে গানগুলো কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান রাগকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথ 50টির উপরে গান রচনা করেছেন বাউল সুর কীর্তনকে কেন্দ্র করে তার টোটাল জীবনে। কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন যিনি জানতেন যে আমার গান সারা বিশ্বের গান। বিদেশের যতগুলো গানের সুর রবীন্দ্রনাথ নিয়েছেন, প্রত্যেকটি গানের সুরকে রবীন্দ্রনাথের যেটা মনে লেগেছে সেই গান কিন্তু রবীন্দ্রনাথের অনবদ্য একটা সৃষ্টি হয়ে উঠেছে। ফুলে ফুলে ঢলে ঢলে, পুরানো সেই দিনের কথা, কালমিগয়ের যে লাস্ট গান সকলে পুরালো স্বপ্ন প্রায়, আমরা জানি এই সমস্ত গানে পুরোপুরি বিদেশি সুর থেকে নেওয়া। বেসিক্যালি বাল্মীকি প্রতিভা, কালী কালী বলরে মন, বাল্মীকি প্রতিভা তো পুরো তৈরি হয়েছে ইন্ডিয়ান অপেরা থেকে। রবীন্দ্রনাথ গীতিনাট্য করেছেন। বাংলাদেশের প্রথম রবীন্দ্র সৃষ্ট যদি কোনো অপেরা হয়ে থাকে সেটা ছিল বাল্মীকি প্রতিভা। তখন রবীন্দ্রনাথের বয়স 17-18 কি 20 বছর এরকম। ভানু সিংহের পদাবলী রবীন্দ্রনাথের 17 বছর বয়সের রচনা। খেলতে খেলতে, মজা করতে করতে এমন কিছু কবিতা লিখলেন যে কবিতা 80 বছর বয়স অব্দি আর লিখলেন না। ফলে আমাদের কিন্তু এগুলো ভাবাবে, আমাদেরকে এগুলো ভাবতে হবে। ভানু সিংহের পদাবলীর যে সুর আমরা শুনি, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিশ্বচিত্র আসল রূপ রাজে সজনী আও আও। বাংলা পদাবলীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের যে পড়াশোনা ছিল, তার সঙ্গে একটা জিনিস ছিল খেলা। কি খেলা? ভানু সিংহ ঠাকুর। এটা কি? নিজেকে ছদ্মনামে গোপন করে রেখে ওই যুগের যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, তাদের বাড়িতে যারা আসলেন, তাদেরকে বোকা বানানোর জন্য আমি মনে করি এটা রবীন্দ্রনাথের একটা খেলা ছিল। যে সবাই খুঁজছেন। বেসিক্যালি রবীন্দ্রনাথের দাদা তো ভীষণ আশ্চর্য হয়ে গেলেন যে ভানু সিংহ ঠাকুরকে। সমস্ত বাংলার মানে মাস্টারমশাই, পণ্ডিত মানুষদের ডেকে বললেন এই কবিতা পেলেন কোথায়? কিন্তু কবিতা তো যিনি রচনা করেছেন তিনি তো তার ছোট ভাই। জীবন স্মৃতির যা উল্লেখ পাই, রবীন্দ্রনাথের সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এমন একজন মানুষ যিনি তার জীবনের প্রত্যেকটা ফিলিংসকে লিখে দিয়ে গেছেন। শেষ বয়সে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে তারা ঈশ্বর যদি থাকেন, প্রার্থনা করি আমাকে যেন এদেশে আর জন্মাতে না হয়। আপনি ভাবুন তো, রবীন্দ্রনাথ যিনি বাঙালির মননে, স্মরণে, আইডেন্টিফিকেশনে রয়েছেন, তিনি বলছেন আমাকে যেন এদেশে জন্মাতে না হয়। কতটা কষ্ট তার মধ্যে ছিল। কি দরকার ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শেষ সময় কথা বলার? কারণ বাংলাদেশ ওনাকে যা দিয়েছে সেটা উনি কোনোদিনই মেনে নিতে পারেননি, শুধু অপমানই দিয়েছে। আজও বাংলাদেশ কি করছে? অপমান করছে। কারণ রবীন্দ্রনাথ
নিয়ন্ত্রিত করা হয়েছে। কারা করছে? আমরা করছি। আমাদের মতো কিছু মানুষ যারা নিজেদের সোসাইটিতে পরিচয় দেওয়ার জন্য রবীন্দ্রনাথের গানকে রবীন্দ্রনাথ যেরকম চেয়ে চাননি সেটাই করছে, অর্থাৎ ক্লাসিক্যাল গাইছে। নাম করার প্রয়োজন নেই, আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেলিব্রিটি হবার জন্য, কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার যার বিষয়ে আপনি যদি খুব কুৎসিতভাবে গাল দেন, কুৎসিতভাবে লেখেন, লোকে আপনার বই পড়বে। আমি একটি বইয়ের কথা বলবো, কাদম্বরী, বেস্ট সেলার বইটি হয়েছে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। ইংরেজি সাহিত্যের একজন দিকপাল মানুষ রঞ্জনবাবু, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। কিন্তু বইটা বেস্ট সেলার হয়েছে তার মূল কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এবং কাদম্বরীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা কতখানি নোংরা করে ওই বইয়ের মধ্যে দেখানো হয়েছে। আমি জানি না আপনারা পড়েছেন কিনা। যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, আমি জানি না তারা কি বলবেন, কিন্তু আমি বলতে পারি ওটা কিন্তু রবীন্দ্রনাথের কোনো ক্ষতি হয়নি। কারণ রবীন্দ্রনাথ তার বৌদিকে, তার বান্ধবীকে সারা জীবন মনে রেখেছেন ওই অবগুণ্ঠিতা নারী হিসেবে, তাকে তার সম্মানের জায়গায় দিয়ে রেখেছেন। বিষয়গুলো আলাদা। কিন্তু আমরা কি করছি? আজকে আমি যখন খুব দেখি, অবাক হয়ে ভাবি, একটা ছোট ছেলে বা ছোট মেয়ে সে একটা কম্পিটিশনে গিয়ে নাচছে রবীন্দ্রনাথের গান, এমন একটা গান সে কিন্তু কোনো মানে জানে না। আমি জিজ্ঞাসা করি, তুমি যে নাচটা করছো গানটার মানে জানো? না। তুমি যার কাছে শিখেছো, তোমার মাস্টারমশাই তোমাকে গানের মানে বলে দেননি? না। তুমি এরকম একটা পোশাক পরেছো কেন? আন্টি বলেছে। তো আমার বিষয় হচ্ছে এটাই যে আমরা মানে আজকের দিনে রবীন্দ্রনাথকে কি করবো, কিভাবে শ্রদ্ধা জানাবো? যারা আমরা শান্তিনিকেতনে কাজ করি, যারা আমরা শান্তিনিকেতনে আছি, আমরা আমাদের ছাত্রছাত্রীদের শেখাই, আমরা নিজেরা শিখি। এমন নয় যে আমরা সবকিছু জানি, কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে, আজকে আপনারা যে কটা নাচ লিখবেন, 14টা নাচ আমরা মোটামুটি তৈরি করেছি। তো 14টা নাচের মধ্যে আপনারা দেখবেন যে আমরা কিন্তু বিভিন্ন আঙ্গিক দিয়ে নাচগুলোকে করেছি, এবং নাচের পোশাক, নাচের মুভমেন্টসগুলোর সঙ্গে আমি আপনাদের রিকোয়েস্ট করবো একটু মেলানোর চেষ্টা করবেন যে গানের, কারণ আমরা লাইভ করতে পারছি না, কারণ বুঝতেই পারছেন আমাদের গান যেরকমভাবে ডক্টর দাস তার বাসন্তিক ভাবনা লিখেছেন, আমরা সেটাকে রেখে রেকর্ডের গানগুলোকে আমরা নিই। সেখানে আমরা কিছু আঙ্গিক, বোলের আঙ্গিক আছে প্রত্যেকটা নাচের। শান্তিনিকেতন আমাদের প্রত্যেকটা নাচের মধ্যে বোল দেওয়া হয়। এই কেন দেওয়া হয়, অর্থাৎ নাচের সঙ্গে সঙ্গে তার রিদিমটাকে কেন দেওয়া হয়, তার একটাই কারণ হচ্ছে যে নাচ এমন একটা কলা বা এমন একটা বিষয় যেখানে আপনার শারীরিক প্রদর্শনের সঙ্গে সঙ্গে গানের ভাবটাকে কিন্তু একটা মানে গানের ভাবটাকে এস্টাবলিশ করে। তো সেই গানের ভাবটাকে যখন আমরা এস্টাবলিশ করবো, তখন কিন্তু আমরা চাইবো যে তার আঙ্গিকটাকে যদি রাখতে হয়, তাহলে সেখানে আমাকে কিছু বোল দিতে হবে। আর এই বোলগুলো কিন্তু মানুষকে আকর্ষণ করে তার নাচের প্রতি। আপনারা জানেন বলে গ্রামাঞ্চলে বা যাত্রা হবার আগে একটা মিউজিক হয় না, পূর্বরঙ্গ, নাট্যশাস্ত্রের পূর্বরঙ্গ বলা হয়। নাট্যশাস্ত্রে যেমন পূর্বরঙ্গ, ওই পূর্বরঙ্গেরই একটা রূপ হচ্ছে ওই উদাহরণ হচ্ছে গানে যাত্রা যখন গান হয় তার আগে একটা মিউজিক বাজানো হয়। তো ভাই এই মিউজিকটা কেন? তার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারটাকে একটু তৈরি করে নেওয়া। গানের মিউজিক, যাত্রার মিউজিক শুরু হয়ে যাওয়া মানে তখন কিন্তু দেখবেন সমস্ত লোকেরা ওই মিউজিকটা শোনার সময় কিন্তু তারা সব ছুটে এসে ওইখানে জয়েন করতে চায়। তার মানে যাত্রা শুরু হচ্ছে। কথাকলি নাচ যখন শুরু হয়, কথাকলি নাচের আগে একটা পূর্বরঙ্গ আছে, কাটেন্ডার আগে একটা মিউজিকের পার্ট আছে কথাকলি নাচে। যারা নৃত্য চর্চা করেন তারা এটা জানেন। যে কোনো নৃত্যেরই যখন শুরু হয় তার আগে একটা মিউজিকের কাজ থাকে, সেটাকে বলা হয় পূর্বরঙ্গ। অর্থাৎ এখন শুরু হতে চলেছে, এটা হচ্ছে তার একটা ফার্স্ট পার্ট। অর্থাৎ ওই সিনেমায় যেমন সে টেলারিং একটা হয় না, টেলারের পরে তো সিনেমাটা শুরু হয়, তো এইটা হচ্ছে
তো নাচ যখন রবীন্দ্রনাথ শুরু করলেন, যাদেরকে দিয়ে শুরু করলেন, যে সমস্ত নৃত্যগুরুরা শান্তিনিকেতনে এসে নাচ শুরু করলেন, সেই সময়কার নৃত্যগুরুদের যে ট্র্যাডিশন ছিল, অর্থাৎ মণিপুরি নাচের মধ্যে যে ট্র্যাডিশনটা দেখা যায় সেটা হচ্ছে পূর্ণজগৎ, অর্থাৎ গোলের কিছু নাচ, সেটা রাসের মধ্যে হয়, রাধা নাচে, কৃষ্ণ নাচে, সখীরা নাচে, গোলের পাঠ। তো সেই পাঠগুলোকে রবীন্দ্রনাথের গানের মাঝখানে দেওয়া হলো ওই গানের বিউটি এবং নাচের বিউটিটাকে। কারণ নাচ এমন একটা মানে নন্দন তত্ত্বের একটা বিশাল দিক, যেখানে শুধুমাত্র সাজ পোশাক নয়, সেখানে শুধুমাত্র গানের ভাষা নয়, যেখানে শুধুমাত্র গানের উপযোগী পোশাক নয়, আরো কিছু। এই আরো কিছুটাই হচ্ছে নৃত্য শৈলী, অর্থাৎ প্যাটার্ন, ডান্স, যে তার যে ফর্ম, সেই জায়গাটাকে ধরার জন্য, সেই জায়গাটাকে বোঝানোর জন্য কিন্তু এই নৃত্যকলাটাকে শান্তিনিকেতনের একটা আলাদা ধারা তৈরি করেছে। মণিপুরি নাচের মাস্টারমশাই যিনি গুরুরা ছিলেন, তারা মণিপুরি নৃত্যধারায় রচনা করেছেন। কথাকলি নৃত্যের মাস্টারমশাই যারা ছিলেন, তারা কথাকলি নৃত্যধারা রচনা করেছেন। এবং এই তো এটাই হচ্ছে বিষয়, যে আমরা যখন শান্তিনিকেতনের গুরুদেবের নাচ করতে চাই, তখন কিন্তু আমাদের গুরুদেবের এই ভাবনা চিন্তাগুলো আমাদের সবসময় নাড়া দেয়। আমাদের সবসময় ওইটা মাথায় রাখতে হয় যে আমরা কি করব। এটা হতে পারে যে যতগুলো নাচ আমরা দেখি, আপনারা যারা বসন্ত উৎসবে গেছেন শান্তিনিকেতনে, আমি নিশ্চয়ই আপনারা দেখেছেন, দর্শনেও দেখেছেন যে আমাদের পোশাক আশাক এবং আমাদের নাচের যে বিষয়, এগুলো কিন্তু একটা মোটামুটি একটা ধারাকে কেন্দ্র করে চলে, একটা প্যাটার্নকে কেন্দ্র করে চলে। কখনো সেখানে এমন কোনো মুভমেন্টস থাকে না যে মুভমেন্টসটা রবীন্দ্রনাথের গানে বা ছন্দটাকে নষ্ট করে। এটা আমরা করতে পারি না, কারণ রবীন্দ্রনাথ যে সৃষ্টি করে গেছেন তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। ফলে আমি আশা করব যে আপনারা যারা শান্তিনিকেতনের নাচ দেখতে ভালোবাসেন, শান্তিনিকেতনের গান শুনতে ভালোবাসেন, তারা নিজেদের মধ্যে এই জায়গাটা অন্তত রাখবেন বা বোঝাবেন সবাইকে, যেন রবীন্দ্রনাথের যে চিঠিপত্র বা রবীন্দ্রনাথের যে অভিমত, যা গুরুদেব বলে গেছেন তার চিঠিপত্র এবং তার যে ভাবনায়, সেইটা যেন অন্তত সবসময় প্রতিফলিত হয়। এবং যখন নৃত্য চর্চা হবে, যখন নৃত্য কম্পিটিশনগুলো হবে, তখনও যেন গুরুদেবের গানের কম্পিটিশনের ক্ষেত্রে যেন সেইটুকু বজায় থাকে। নমস্কার, সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে, আমার ছাত্রছাত্রীরাও অনেকটা আজকে ওরা পরিণত হয়েছে। আমি কিছু কিছু নাচ ওদেরকে বলেছি, তোমরা নিজেরা কম্পোজ করো, কারণ আমি চাই যে তোমাদের মধ্যে সেই কম্পোজিশনের ভাবনাটা গড়ে উঠুক। তো আমি খুব খুশি যে আজকে যারা এমফিল করছে, এমফিলের যারা স্টুডেন্ট আমার এসছে,
লেখক সুবোধ সরকারের লেখা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে ভালো হলে বিপদ, ছেলে খারাপ হলেও বিপদ। ভালো হলে আমেরিকা কেড়ে নেবে, আর খারাপ হলে সারা অভিশাপ, পাড়া অভিশাপ দেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট ছোট হাত, ছোট ছোট পা, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? তার 7 বছরের দাদা রোড়বাবুর সাথে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? সমস্যারে জিজ্ঞেস করলো 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে নিয়ে আসবো ময়ূরপঙ্খীকে, চুমুই তাকে ভরিয়ে তুলবো। তার 4 বছরের দাদা রোড়বাবুর সাথে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 3টে শব্দ, 3টে ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। ঘুমের মধ্যে থেকে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাত থেকে হাজার হাজার কচি কচি হাত উঠে এলো, আমাদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, সামনে কাগজ, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না ঘুম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটা করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? নমস্কার। এখন বাংলা, এখন বাংলা, এই